অতীতের শেষাংশ। আল হারমাইন হসপিটাল। ঘড়ির কাঁটায় সময় 4টা। দূর দূরান্তের মসজিদ হতে আজানের ধ্বনি প্রতিধ্বনি হয়ে ফিরেছে। করিডোর দিয়ে চলা হুইলচেয়ারে বসা নাসির সাহেবের চোখ চঞ্চল। ইসরাত ড্রাইভিং করতে চাইলেও জাইন করতে দেয়নি। মানুষগুলোর অবস্থা খুব একটা ভালো ঠেকছিল না তার নিকট। হাত পা অস্বাভাবিক রকম কাঁপছিল, তাই নিজ দায়িত্বে নিয়ে এসেছে তাদের। সুরভি আর ইরহাম এখনও জানে না এই ব্যাপারে, তাদেরকে বলার সুযোগই পায়নি কেউই। যখনই অতর্কিত খবরটা পেয়েছে পাগলের মতো ছুটে এসেছে। 57 নাম্বার কেবিনের সামনে এসে দাঁড়ালো সবাই। ইসরাত হাত বাড়িয়ে স্পর্শ করল নব। হালকা করে মোচড় দিতে গিয়ে বুঝল তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। জাইনের গলার স্বর পেছন থেকে ভেসে আসছে। নাজমিন বেগমকে বলছে, মেজমা, প্যানিক হবেন না, রিল্যাক্স, শরীর খারাপ হয়ে যাবে, অল বিইং ওকে, জোরে শ্বাস টানুন। জাইনের কথা মতো শ্বাস টানলেন ভদ্রমহিলা। ইসরাত নিজেকে সামলে দরজা খুলতেই সাদা বেডে বসে থাকতে দেখা গেল আমিরাকে। অক্ষিকোটর ঘুরে গেল আলগোছে পুরো রুম জুড়ে। না, কোথাও নেই নুসরাত। আবার ভালো করে তাকালো। না, নেই। তবে কি আহান মিথ্যে বলল সবাইকে? ঘাড় বাঁকিয়ে তাকাতেই আহান বলে উঠল, ভেতরে ঢোকো। ইসরাতের পা গানোর সামর্থ্য হলো না। আহান কি বুঝলো বোঝা গেল না। শার্টের হাতা গুটিয়ে নিল কোনোই অবধি। যতক্ষণে ইসরাত টের পেল সে কারোর বাহুর মধ্যে, ততক্ষণে সে শূন্য ভাসছে। আহান তাকে কোলে করে নিয়ে বসালো সোফার উপর। নাসির সাহেব হাসছেন শোনা গেল। নাজমিন বেগম জাইনের গায়ে ভর দিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বলে উঠলেন, ব্যাটা হয়ে গেছিস দেখি। আগের মতো আর বাচ্চা নেই আমাদের আহান। এবার তো বিয়ে দিতে হবে, ভালো একটা মেয়ে দেখে। আমিরার মুখ কালো হয়ে গেছে কথাটা শুনেই। নাজমিন বেগমের কথা কেটে দিল আহান। মৃদু স্বরে ভাসল গুঞ্জনের মতো, অনেক আগেই বিয়ে করে নিয়েছি আমি মেজমা। ভদ্রমহিলা ঈষৎ হেসে আমিরার দিকে তাকালেন। চোখ দুটোতে উজ্জ্বলতা খেলছে। খোঁচা দিয়ে বললেন, আহানের বউয়ের কাছ থেকে পোড়া পোড়া গন্ধ আসছে নাকি? কথাটা শেষ করে হেসে উঠলেন সবাই। তাদের কথায় ব্যাঘাত ঘটাতে বড্ড গম্ভীর ভারী মেয়েলি স্বর শোনা গেল। সুখী পরিবারের দৃশ্য দেখা যাচ্ছে দেখি। আমাকে এখানে তো প্রয়োজন মনে হচ্ছে না। কথা শেষে টেনে টেনে বলতে শোনা গেল, আরে জাইন ভাই যে, অল ফিটফাট, কবে দেশে আসলেন? আমি টপকে গেছি শুনে এসেছেন নাকি? ডিপ ডিপ করা বুকের হৃদস্পন্দন নিয়ে শব্দের উৎস খোঁজার জন্য সবাই তাকালো ওয়াশরুমের দরজার দিকে। সাদা দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ফ্যাকাশে বর্ণের এক মেয়েকে। গায়ে হসপিটালের কাপড়, ফাটা শুকনো ঠোঁট, হাতের মধ্যে ক্যানোলা লাগানো, কপালে ঠোঁটের কাছে ব্যান্ডেজ করে রাখা। উঁচু নাকটা শীতের জন্য জমে গিয়ে লাল বর্ণের হয়েছে। কালোমণির নেত্রগুলো সময়ের সাথে সাথে আরও বেশি জ্বলজ্বল করে উঠছে। ইসরাত 1 পা 2 পা করে এগিয়ে গেল। নুসরাতের মুখোমুখি দাঁড়িয়ে গালে স্পর্শ করল। ধীরে ধীরে স্পর্শটা আরও গাঢ় হলো। গাল মুখ ঠোঁট থেকে সরে গিয়ে দাবিয়ে দিল চেহারাটা। চোখ বন্ধ করে মেয়েটা উচ্চারণ করল, এতদিন কোথায় ছিলি তুই? জানালি না কেন? নুসরাত ভ্রুকুটি করল। টু শব্দটি করার আগেই তার গায়ের উপরে হামলে পড়ল ইসরাত। 2 ইঞ্চি লম্বা নুসরাতের কাঁধে হামলে পড়ল 1.5 বছরের বড় বোনটা। 2 হাতে আঁকড়ে ধরল মেয়েলি পিঠ। কান্নার স্বর চেপে গিয়ে চেঁচানোর মতো শব্দ ভাসল, এই, কোথায় ছিলি তুই? এতদিন জানালি না কেন? আমাদের আমাদের কথা তোর একবারও মনে পড়েনি? আমরা তোকে ছাড়া কিভাবে থাকবো সেটা ভেবেই তো একটা কল করতে পারতি।
করলি না কেন? বল, বল করলি না কেন? ইসরাতের দেহের ভার সামলাতে গিয়ে ক্যানোলায় টান পড়ে। সামান্য রক্ত উঠে যেতে দেখা যায় স্যালাইনের ভেতর। জাইন এগিয়ে আসতে যাবে, নুসরাত থামিয়ে দেয় হাতের ইশারায়। বিড়বিড়িয়ে বলে, থাকুক, কেঁদে নিক। কান্নার চোটে ভিজে যায় নুসরাতের কাঁধ। ইসরাতকে ঠেলে আহান এসে জায়গা করে নেয় সেখানে। ছোটবেলার মতো ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল। নুসরাত কপাল কুঁচকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে ভীষণ কষ্টে হাসে। কাঁধে ব্যথা পাচ্ছে ভীষণ রকম, তবুও ব্যথার ছাপ ফুটে ওঠে না মুখে। শক্ত হয়ে দাঁড়িয়ে রয়। আহানের শক্ত সামর্থ্য শরীরটা সামলাতে ছোটোখাটো নারীদেহ টলে যায়। গুঙিয়ে ওঠে সে। শটান দাঁড়িয়ে থেকে দুজনকে থামানোর বৃথা প্রচেষ্টা করে। পুরুষালী কান্নার, মেয়েলি কান্নার ভারে পুরো রুমের পরিবেশ ভারী হয়ে ওঠে। ভাই বোনদের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে আমিরার। চাচাতো ভাই বোনদের ভেতর এত মায়া মহব্বত কখনো দেখেনি মেয়েটা। নিজেও ফুপিয়ে ওঠে। আহান অভিযোগ করছে, সব সময় গম্ভীর বিরক্ত হতে থাকা ছেলেটা বাচ্চাদের মতো করে চেঁচাচ্ছে, তুমি এত নিষ্ঠুর, আমাদের জানালে না কেন এখানে তুমি? আর আমি কিনা তোমার জন্য কান্না করেছি তুমি নেই এই ভেবে। এই আপু। নুসরাত পিঠে হাত বুলিয়ে দেয়, শান্ত করার বৃথা প্রচেষ্টা করে। বলে, আহান, তোর বউ দেখছে। আহান সেসব কথা কানে তোলে না। ভাই বোন দুজনে পাল্লা দিয়ে কাঁদে। চিৎকারে পুরো কেবিন ভারী হয়ে ওঠে। জাইন এসে আহানকে টেনে সরায়, কঠোর স্বরে ধমকে ওঠে, পেশেন্টকে ভাবে কেঁদে কেটে তোমরা সবাই আরও বেশি অসুস্থ বানিয়ে ফেলবে। দূরে সরো সবাই। আহানকে টেনে সরালেও তার কান্না থামতে ঘণ্টাখানেক সময় নিল। দুজনেই হেঁচকি তুলল। নুসরাত নাসির সাহেবকে জড়িয়ে ধরল। বিরক্ত মিশ্রিত স্বরে বলল, কি একটা অবস্থা করেছেন আপনি নিজের আব্বা, এটা কোনো কথা হলো? কিছু হলেই আপনি নিজে চিত হয়ে পড়েন, আমাদেরকেও একটু চিত হওয়ার সুযোগ দেন। নাসির সাহেব এক হাতে মেয়ের পিঠ জড়িয়ে ধরলেন। নুসরাত অনেকক্ষণ বাবার গলা আঁকড়ে বসে রইল। বুকটা ফাঁপা ভার ছিল। গুলি খাওয়ার পর 3 দিন তার হুঁশ ছিল না। যখন জ্ঞান ফিরল তখন সব কিছু ঘোলাটে ছিল। মিনিটের জন্য হুঁশ ফিরত, আবার ঢলে পড়ত সে নিদ্রায়। আলহারমাইন হসপিটাল রোগীর প্রাইভেসির বিষয়ে খুবই কঠোর, তাই খবর একটা কাকপক্ষীও টের পায়নি। ইউনিমার থেকে আলহারমাইনের দূরত্ব 10 মিনিটের। নুসরাতকে যখন রাস্তার পাশ থেকে তুলে নিয়ে আসা হলো তখন সে রক্তে লেপ্টে ছিল। চেহারা দেখে বোঝার জো ছিল না মানুষটাকে। সপ্তাহখানেকের বেশি দিনের ট্রিটমেন্টের পর নুসরাত আজকের অবস্থায়। সে নিজ পায়ে দাঁড়িয়ে আছে। ঘাড়ে কপালের একপাশে পুড়ে গিয়েছে। বোম ব্লাস্টের শব্দটা এখনও তার কানে ভাসে। যখন গুলি তাকে এফোড়োফোড় করে চলে গিয়েছিল কি তীক্ষ্ণ ব্যথাই না হয়েছিল। অতিরিক্ত ব্যথার জন্যই জ্ঞান হারিয়েছিল সেদিন। আর নুসরাত মনে করেছিল কি সে মরে যাচ্ছে, মৃত্যু তাকে হাতছানি দিয়ে নিতে চলে এসেছে। কিন্তু না, মৃত্যু আসেনি। সেবার তাকে নিতে আজরাইল আসেনি। নুসরাত বেঁচে ফিরেছিল। এখন সে দাঁড়িয়ে আছে তার পরিবারের সামনে। প্রিয় মুখগুলোকে দেখতে পাচ্ছে। জীবনে কখনো মিরাক্কল হতে দেখেনি নুসরাত, কিন্তু নিজের সাথে হতে দেখেছে। তার যেদিন পুরোপুরি জ্ঞান ফিরল সেদিন হাউমাউ করে কেঁদেছিল। পরিচিত ডাক্তার আন্দ্রে ভলকভ তব্দা হয়ে চেয়েছিলেন তার দিকে। ভদ্রলোক কখনো দেখেননি নুসরাতকে এভাবে, তাই অবাক চোখে দৃষ্টিপাত করেছিলেন তাকে। নুসরাতের কথা জানাতে চেয়েছিলেন সৈয়দ বাড়ির সবাইকে, কিন্তু নুসরাত তাকে থামিয়ে দিয়েছিল। বলেছে বিছানায় এভাবে পড়ে থাকতে দেখলে সকলের অবস্থা আরও খারাপ হবে।
তাই চেপে গিয়েছিলেন ডাক্তার আন্দ্রে। নুসরাতের শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছিল। বেশি সময় নেয়নি রোগ সারিয়ে তুলতে, শুধু পোড়া দাগ থেকে গেছে। নুসরাত এক সন্ধ্যায় আন্দ্রের কাছে মোবাইল চাইল, যখন তিনি সন্ধ্যার শিফটে এসেছিলেন। খ্রিস্ট ধর্মের লোকটা ভেবেছিল বাড়ির সবাইকে কল দেবে নুসরাত, কিন্তু না, সে ফেসবুক স্ক্রল করল। তার মতো পেশেন্টরা এত বড় ধাক্কা সামলে উঠলে কান্না করে প্রতিদিন। নিজেদের চেহারার একাংশ পোড়া দেখলেও তারা হীনমন্যতায় ভোগে, নিজেদের ফেলনা মনে করে। সেদিক থেকে এই মেয়ে যেদিন পুরোপুরি রূপে জ্ঞান ফিরেছিল, ওই দিনই কেঁদেছে শুধু। ৩২ বছরের আন্দ্রে নুসরাতের এমন অদ্ভুতুড়ে কাণ্ডে মুগ্ধ হলেন তার উপর। তিনি ওই বাড়ির মানুষগুলোকে চেনেন বহু পূর্ব থেকে। ব্যবসায় নামকরা পরিবার, নিজেদের নাম দিন দিন বিস্তার করছে তারা। উপশহর শাহাপরান শহরের যাকে জিজ্ঞেস করা হবে, স্থায়ী মানুষ হিসেবে এক নিমিষে তাদের কথা বলে দিতে পারবে। সেই বাড়ির মেয়ে মারা গিয়েছে এটা জানে না এমন লোক কমই আছে। আন্দ্রে নিজেও মনে করেছিল নুসরাত আর বেঁচে নেই, কিন্তু যখন রক্ত পরিষ্কার করা হলো, মেয়েলি চিরাচরিত মুখটা বেরিয়ে আসলো, তখন ভীষণ অবাক হলো। তার চোয়াল ঝুলে পড়ল। নুসরাতের মুখটা আহত অবস্থায় তখনও হাসছে, ঠোঁটের কোণে যেন ঝুলছিল মিষ্টি হাসি। আন্দ্রে অনেকবার বলেছিল নাসির সাহেবকে জানিয়ে দেবে সংবাদটা। নুসরাত মানা করে দিয়েছিল স্পষ্ট কণ্ঠে। তাকে চূড়ান্ত পর্যায়ের আশ্চর্য করে দিয়ে বলল, কাঁদুক, একটু শোকমানাকামি মরে যাওয়ায়, তাহলে হৃৎপিণ্ড বড় হবে। কথা শেষ করে পাগলের মতো খিলখিল করে হেসে উঠল। গতকাল রাতে তাকে জানালো আজকে যাতে জানিয়ে দেয়। আহান নামের ছেলেটাকে কল দেওয়ার পর যখন ছেলেটা আসলো, তখন মাথার উপর তুলে ফেলেছিল পুরো হসপিটাল। নুসরাতকে বেডে বসে থাকতে দেখে একবার হাসলো, একবার কাঁদল। উঁচু লম্বা নারী দেহটা কোলে তুলে ফেলল। পারিবারিক মেলবন্ধন দেখলেন আন্দ্রে দরজার সামনে দাঁড়িয়ে। মিষ্টি একটা পরিবার, সবাই হাসছে, কথা বলছে, নিজেদের কষ্ট অনায়াসে জাহির করছে একে অন্যের নিকট। মন জুড়িয়ে যাওয়া দৃশ্য অনেকক্ষণ দেখলেন তিনি। অতঃপর ফিরে গেলেন নিজের শিফটে। আজ আর নুসরাতের কেবিনে ঢুকলেন না। সেদিন রাতে হসপিটালের মাঝারি আকারের কেবিনে থেকে গেল সবাই। নুসরাত নিজের বেড ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ল। ইরহাম কল দিল সন্ধ্যার দিকে। যখন জিজ্ঞেস করল সবাই কোথায়, আহান শুধু বলল, আগামীকাল এসে জানাবো, আজ আর রাতে বাড়ি ফিরছি না। ইরহামকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। নুসরাত সোফায় বসেছিল এক পা তুলে। আহান তার মুখটা দুই হাতের আঁচলায় ভরে নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। নুসরাত ভ্রুকুঞ্চন করতেই আহান তার গালে চটাস করে একটা চুমু খেল। গাঢ় ভাঁজ পড়ল মেয়েটার কপালে। গাল মুছে নিল হাতের তালু দিয়ে। আহান আবারও চুমু খেল। নুসরাত আবারও গাল মুছে নিল। একবার, দুইবার, তিনবার করে শতবার চুমু খেল আহান। ভেজা চুমুর চোটে নুসরাতের মুখটা ভিজে উঠল। তেতে ওঠা মেজাজে মেয়েটা চেঁচালো, হাতচোরের বাচ্চা, থুতু লাগিয়ে দিচ্ছিস সারা মুখে, সর, ছ্যা। আহান সেসব কানেই তুলল না। আবারও গালে চটাস চটাস করে চুমু খেল। নুসরাত থাবড়া বসিয়ে বলল, চুমু খেতে চাইলে তোর বউকে গিয়ে চুমু খা, শালা, যা, সর এখান থেকে। কাছে বসা আমিরা লজ্জায় লাল নীল হয়ে গেল ননাসের কথায়। নুসরাত ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। আহানকে ইশারায় কিছু একটা দেখাতেই আহান নিজেও হেসে ফেলল হাহা করে। পরের দিন সকালে আলহার মাইনের সকল বিল পে করা হলো। প্রায় 11 দিন ভর্তি থাকায় বড় অঙ্কের একটা বিল আসলো।
ইসরাত কার্ড দিয়ে বিল পে করতে যাবে জানানো হলো আগেই বিল পে করে দেওয়া হয়েছে। ইসরাত আহানকে জিজ্ঞেস করলো কিন্তু উত্তর আসলো সে করেনি। তাই সে আবারও রিসিপশনে ফিরে গিয়ে বলল, বিল পে তো আমাদের কেউই করেনি, ভুল হচ্ছে, একবার চেক করে দেখুন। মেয়েটা আবারও চেক করে বলল বিল পে করা হয়ে গেছে। ইসরাত বলল, একটু বলতে পারবেন কে বিল পে করেছে? রিসিপশনের মেয়েটা 1 মিনিট দাঁড়ানোর কথা বলে নিজের কম্পিউটার চেক করলো। বলল, সৈয়দ জাইন হেলাল করেছেন। ইসরাত তপ্ত শ্বাস ফেলল বাদিকে মাথা ঘুরিয়ে। জাইন এখানে নেই, পার্কিং থেকে গাড়ি বের করার জন্য গিয়েছে। নুসরাতকে নিয়ে বাড়িতে আসতে আসতে প্রায় 11টার কাছাকাছি বাজল। বাড়ির ভেতর গেল না সে। গায়ে সাধারণ একটা শার্ট ছিল তার। নাজমিন বেগমের কাছ থেকে ওড়না নিয়ে আগালো কবরের দিকে। মাথায় পেঁচিয়ে নিল ওড়না। বড় লোহার গেটে বড় বড় অক্ষরে লেখা কবরস্থান। নুসরাত গেট ঠেলে সামনে আগালো। যত আগালো স্পষ্ট হলো নতুন কবরটা। তার নামের নেমপ্লেট দেখে হাসল একটু। ভাগ্য সহায় না হলে হয়তো সে এই জায়গায় থাকতো। মাটির মধ্যে হাঁটু গেড়ে বসল। মাটির দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ডাকল, রুবা। ওপাশ থেকে উত্তর আসলো না। নুসরাত আবারও ডাকল, রুবা। ঠোঁট কামড়ে চেয়ে রইল অনেকক্ষণ। কান্নাকাটি জুড়ে দেওয়া তার ধাঁচে যায় না। সে অনেকক্ষণ কবরের দিকে তাকিয়ে রইল। চোখের মধ্যে সামান্য জলের ছাপ দেখা গেল, তাও মিলিয়ে গেল। আমিরা চেয়েছিল অবাক নয়নে ননাসের দিকে। ভদ্রমহিলা কাঁদছেন না কেন সেটা ভেবেই তার মাথা হ্যাং হয়ে গেল। দেখা গেল এক মুঠো বালু কবরের উপর ছিটিয়ে দিচ্ছেন। অস্ফুটে উচ্চারণ করলেন, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তোমাকে দান করুক রুবা, তোমার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর কোনো বাক্য উচ্চারণ হয়নি মেয়েলি ঠোঁট দিয়ে। আমিরা ভাবল একটু কষ্টের কথা বলবেন এবার, কিন্তু তার হলো না। চুপচাপ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হাত দুটো তুললেন তার ছোট ননাস। নিজ মনে কিছু একটা বিড়বিড় করে পড়লেন, তারপর দোয়া শেষ করলেন। নিরবিচ্ছিন্ন চেহারার আদল তখনও বজায় রইল। ছোটবেলায় যেভাবে তারা কোনো ব্যক্তি মরে যাওয়ার জন্য 1 মিনিট স্থির থেকে শোক পালন করত, এখানেও সেরকম হচ্ছে। আমিরার বাড়ি হলে তো এতক্ষণে কবরস্থান গমগম করে উঠত, এমন শান্তিপূর্ণ পরিবেশ থাকতো না। আমিরার অবাকতার ভেতর তাকে পাশ কাটিয়ে চলে গেল নুসরাত। নাসির সাহেবার নাজমিন বেগম ছিলেন বাহিরে দাঁড়ানো। নুসরাত তাদের রেখেই দরজা ঠেলে বাড়ির ভেতর প্রবেশ করল। করার পরপরই ইরহামের গলার আওয়াজ ভেসে এলো, তোমরা গতকাল কোথায় ছি? কথা শেষ করার আগেই তাকে থামতে হলো। সামনে সদৃশ্যমান ব্যক্তির পিঠ দেখে। টেবিলের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে, গ্লাসে পানি ঢালছে। কথাগুলো দলা পাকিয়ে ঠোঁটের ডগায় থেমে গেল ইরহামের। চোখের ভুল ভেবে পাতা ফেলল 2-1বারের জন্য। হৃদস্পন্দন বাড়ল, তাল বেতাল হয়ে উঠল। সিঁড়ি ভেঙে নেমে আসলো ছেলেটা। বুকের ভেতর ডিপ ডিপ শব্দ হচ্ছে। 1 পা 2 পা করে আগালো যত, বুকের কম্পন বাড়ল তত। এই কয়েকদিনে নুসরাত যে গন্ধটা মিলিয়ে গিয়েছিল বাড়ি থেকে, কস্তুরীর সুবাস পাওয়া যেত না। আজ বাড়িতে যেন সেই মন মাতানো কস্তুরীর গন্ধটা আবারও ফিরে এসেছে। চারদিক থেকে ভেসে এলো কস্তুরীর সুবাস। গায়ে জড়ানো আহানের মিন্ট কালারের শার্ট। মেয়েটা হাতে পানির গ্লাস নিয়ে ফিরে তাকালো। পর্দা দিয়ে আসা আলোয় কোমরের উপর পড়ে থাকা রেশমের মতো চুলগুলো চকচক করছিল সে সময়। ইরহাম মেয়েটার একদম মুখোমুখি দাঁড়ালো। চোখাচোখি হতেই বেচারা ছেলেটা নিজের শ্বাস নিতে পারল না। চোখের পাতা ফেলতে ভুলে গেল।
নিজের হাত দুটো শূন্যে তুলে দেখল, এই দুই হাতেই তো কবরে রেখে এসেছিল, এই দুই চোখ দিয়েই তো শেষ বিদায় দিয়ে এসেছিল। তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার সামনে কিভাবে দাঁড়িয়ে আছে? নিজের হাতের দিকে একবার তাকালো সামনের ব্যক্তিটির দিকে। বাতাসে মাথায় পেঁচানো ওড়নাটা উঠছে। ইরহাম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে থাকতে একসময় অতিরিক্ত সময় ধরে শ্বাস চেপে রাখার জন্য ঢলে পড়ল মেঝেতে। সাথে করে পড়ল নুসরাতের হাতের কাচের গ্লাসটা। ঝনঝন করে শব্দ করে ভেঙে গেল। কাচের টুকরো ছড়িয়ে পড়ল চারিদিকে। ইরহাম শুধু দেখতে পেল বাড়ির সবাই তার দিকে দৌড়ে আসছে, চিৎকার করছে, তার শোনা যাচ্ছে। আর কেউ তাকে ধরে রেখেছে। এটা আর কেউ ছিল না, নুসরাত ছিল। যখন জ্ঞান ফিরল ইরহামের, তখন আবারও দেখল মিন্ট কালার শার্ট পরা নুসরাতের মতো দেখতে মেয়েটা তার দিকে ঝুঁকে আসছে। ভয়ে চোখ খিচে ফেলল। এরপর তার আর কোনো কিছুই মনে নেই। আবারও জ্ঞান হারিয়েছিল সে। ইসরাত নুসরাতকে টেনে দূরে সরাতে পারল না ইরহামের কাছ থেকে। ছেলেটা যতবার ঝাপসা চোখ খুলে তাকালো, নুসরাত তার মুখের কাছে ঝুঁকে কপাল কুঁচকে হাসল। ঘণ্টাখানেক দুজনের এমন নাটক চলল। অতঃপর যখন ইরহাম নিজেকে সামলে উঠল, তখন নুসরাত সোফার উপর বসে আঙুর খাচ্ছে, ছেলেটার পানে তাকিয়ে তাকিয়ে হাসছে। ইরহাম দুই হাত মেলে দিয়ে ভারী স্বরে বলল, এদিকে আয়, জড়িয়ে ধরব তোকে। নুসরাত অবাক কণ্ঠে বলল, আমি কেন আসব? তুই জড়িয়ে ধরবি, তুই আয়। ইরহাম এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল মেয়েটাকে। নাকি স্বরে জিজ্ঞেস করল, এতদিন কোথায় ছিলি? আমাদের জানালি না কেন? লাশ থেকে জিন্দা হয়ে উঠে এলি কিভাবে? নুসরাত সে কথার উত্তর দেয় না। ত্যক্ত কণ্ঠে বলে ওঠে, তোরা সবগুলো শুধু আমি কোথায় ছিলাম এটা জানতে চাস কেন? আমি বেঁচে আছি দেখে খুশি হোসনি? ইরহাম পিঠ চাপড়ে দিল, বলল, আর কিছু জিজ্ঞেস করব না, চেতিস না। আর একটু শক্ত করে জড়িয়ে ধরছি, ব্যথা পেলে বলিস, আরও জোরে ধরব। জীবন প্রবাহমান। সেই জীবনে অনেক ঘটনা ঘটে যায় আমাদের চিন্তা ভাবনার বাহিরে। কখনো জীবন বয়ে আনে সুখের সাগর, কখনো বা দুঃখের পাহাড়। অনেক সময় মিরাক্কেলের মতো অনেক কিছুই ঘটে যায়। নুসরাত বাড়িতে ফিরে আসার সময় নিয়ম করে দুইবার তাকে জড়িয়ে ধরে ভাই বোন। এত আহ্লাদ নুসরাত ঠিক সয়ে উঠতে পারছে না। এদের এত প্রেম দেখে তার মাথা ঘোরাচ্ছে। নাজমিন বেগম এতদিন চিত থাকলেও নুসরাত ফিরে আসার পর একদম চাঙা হয়ে উঠেছেন। নানা রকম রান্না করে খাওয়াচ্ছেন তাকে। নাসির সাহেবের সাথে প্রতিদিন নিয়ম করে দাবা খেলে সে। সৈয়দ চয়েজে সকাল 9টায় ইরহামকে দেখা যায় এক চোখ বন্ধ করে যেতে। নুসরাত হাসে। গতকাল ওজন মেপেছিল, 50 কেজি হয়ে গেছে। গাল দুটো আগের তুলনায় ফুলে ফেপে উঠছে। চেহারার রং উজ্জ্বল হয়ে উঠছে দিনে দিনে। বুধবার রাত। ঘড়ির কাঁটায় তখন 8টা বাজছিল। অনিকার কাছ থেকে কল এসেছে জাইনের কাছে। প্রথমে কল ধরতে গিয়ে থেমে গেল জাইন। অতঃপর কি মনে করে কল ধরল। কানে মোবাইলটা চেপে ধরতেই গড়গড় করে বলতে শোনা গেল অনিকাকে, জাইন ভাইয়া, আঙ্কেলকে জানিয়ে দেবেন আমি আরশকে বিয়ে করব না, দুঃখিত। জাইন বোঝানোর চেষ্টা করল অনিকাকে, কিন্তু মেয়েটা কোনো কথাই কানে তুলল না। কেঁদে কেটে একাকার। বলল, ওই লোকের বিন্দুমাত্র আমার প্রতি ইন্টারেস্ট নেই। আমি কিভাবে এমন লোককে বিয়ে করব? আঙ্কেলকে আমি মানা করতে পারবো না। প্লিজ, আপনি না করে দেবেন। নিজের ব্যক্তিত্বের বাহিরে গিয়ে একটা লোকের পেছনে অনিকা খান তো আর স্যাস্টার মতো পড়ে থাকতে পারে না। আমারও তো আত্মসম্মান বলতে কিছু আছে।
জাইন মোবাইল নিয়ে ধরিয়ে দিল হেলাল সাহেবের কাছে। ভদ্রলোক বোঝানোর চেষ্টা করলেন বিয়ে করার জন্য। অনিকা কি রাজি হলো না কি হলো না তা বোঝা গেল না। সেই রাতে বাড়ির সদস্যদের নিয়ে আলোচনায় বসল জাইন। আরশকে সেই আলোচনায় রাখা হলো না। ভ্রুকুচকে শুধু ছেলেটা দেখে গেল সবার লুকোচুরি। খুব একটা পাত্তা দিল না সেসব। জাইনের কথায় দরজা লাগিয়ে দেওয়া হলো। আমিরা ছোট সদস্য হওয়ায় তাকে নেওয়া হলো না আলোচনায়। মম যখন দরজা লাগাতে গেল দেখল আরশ আর আমিরা দুজনে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। চেয়ে আছে তাদের দিকে কপাল কুঁচকে। আমিরার মুখটা থমথমে। আরশ ভাইয়াকে নিয়ে আলোচনা হওয়ায় তাকে নেওয়া হচ্ছে না ভেতরে। কিন্তু সে তো এই বাড়ির বউ, তাকে কেন নেওয়া হলো না? ছোট বলে কেন বের করে দিল? এত বড় অপমানের পর তার কি করা উচিত? কিছুই করার নেই। থমথমে মুখটার উপর ঘটাং করে সবাই দরজা লাগিয়ে দিল। আর চোখে ভাসুরের পানে একবার তাকালো আমিরা। মুখটা নির্লিপ্ত। এক হাত পকেটে পুরে দাঁড়িয়ে আছেন তিনি। তাকে তাকাতে দেখে ভ্রু চেয়ে নিস্পৃহ স্বরে জিজ্ঞেস করলেন, আহানের বউ? গলার স্বরটা শোনা মাত্রই আমিরার গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। মাথা দুলিয়ে আলগোছে কেটে পড়ল ওই জায়গা থেকে। যাইনি কথা শুরু করল। বলল, যে জন্য আলোচনা সভাটা বসিয়েছি তার কারণ হয়তো ধরতে পারছেন না আপনারা। আমি সব খুলে বলছি। সৈয়দ সাহেব নড়ে চড়ে বসলেন। হেলাল সাহেব বললেন, হেয়ালি না করে সরাসরি কথা বলো জাইন। জাইন খুব একটা দীর্ঘ করল না নিজের বক্তব্য। কথা বলা শুরু করল। নুসরাত বেঁচে আছে। যে মেয়েটাকে নুসরাত ভেবেছিলাম আমরা, ওই মেয়েটা ওর বিয়ে ছিল। ও বেঁচে আছে, এটা সব থেকে বড় মিরাক্কল। যাই হোক, আরশের সাথে অনিকার বিয়ে ঠিক হয়েছে আমরা সবাই জানি। কিন্তু অনিকা তো বিয়েটা করতে চাচ্ছে না। তাই আমি ভাবছি আরশের সাথে নুসরাতের বিয়েটা দিয়ে দিলে কেমন হয়? হেলাল সাহেব দ্বিমনা করলেন। ওদের তালাক হয়ে গেছে। আরও কিছু বলতে চাইলেন, তার আগেই শোয়েব সাহেব থামিয়ে দিলেন। একে একে সব ঘটনা খুলে বললেন। যেহেতু লিগ্যাল পেপার ছিল না আর সেখানে তালাকের বিষয়ে কোনো কিছুই উল্লেখ ছিল না, তাই শরীয়ত মোতাবেক তালাক হয়নি। কথা শেষ করতে পারলেন না ঝর্ণা বেগম ধূপ করে একটা কিল বসালেন স্বামীর বাহুতে। বললেন, আগে জানালে না কেন আমাদের এই বিষয়ে? চেপেছিলে কেন এতদিন? শোয়েব সাহেব বললেন, সময় সুযোগ হয়ে ওঠেনি তাই বলা হয়নি। রুহিনী বেগম জাইনের কথাটায় ফিরে যেতে বললেন, জাইন আব্বা যা বলছেন তা ঠিক। যেহেতু আরশ আব্বা পছন্দ করেন নুসরাত আম্মাকে, তাহলে এখানে দ্বিমত পোষণ করার কোনো মানে হয় না। বিয়ের আগে আরশ আব্বা নুসরাত আম্মার একবার দেখা করিয়ে দিলেই হবে। রুহিনী বেগমের কথা শেষ হতেই সবাই সহমত পোষণ করলেন। সোহেদ বললেন, এক মিনিট, মেজো ভাই রাজি হবেন? ওনারও তো মত নিতে হবে। জাইন বলল, আমি মত নিয়ে নেব, চিন্তা করার কোনো কারণ নেই এই বিষয়ে। আহার নিজের কথা রাখল এবার। ছোট ভাইয়া যেহেতু জানে না, তাহলে তাকে জানানোর দরকার নেই। আম্মুর কথা মতো তাদের দেখা করিয়ে দিব আগামীকাল। সবাই নিজেদের মধ্যে অনেক কথা বলল বিয়ে নিয়ে। হেলাল সাহেব টু শব্দটি করল না। মিটিং শেষে একে একে বের হওয়া সবার মুখ দেখা গেল উৎফুল্ল। কিন্তু শুধু হেলাল সাহেবের মুখটা গোমড়া। মুখ কুঁচকে স্ত্রীকে বললেন, তুমি জানতে নাসিরের মেয়েটা বেঁচে আছে? লিপি বেগম মাথা দোলালেন নীরবে। হেলাল সাহেব কিছুটা হতাশ হলেও কিছুই বললেন না। তিনি এই জীবনে স্বার্থপর হয়েছেন শুধু নিজের সন্তানদের জন্য। কে স্বার্থপর না নিজের সন্তানের বেলায়? সে তো একজন পিতা। সেজন্যই তো আজ সবার কাছে খারাপ, নিজের ছেলেদের কাছেও খারাপ।
এবার আর তিনি নিজের মন মর্জি কিছুই করবেন না। সব ছেড়ে দেবেন আল্লাহর উপর। যা হবে দেখা যাবে। একটা বাক্য ব্যয় করবেন না, যাই হয়ে যাক না কেন। বৃষ্টিস্নাত বৃহস্পতিবার সকাল। ঘড়ির কাঁটায় বাজছে সন্ধ্যা 6টা। বিছানার উপর শুয়ে আপেল খাচ্ছিল নুসরাত। দলবল বেঁধে ইসরাত, আহান, ইরহাম, সুরভি, মমকে আকস্মিক তার রুমে প্রবেশ করতে দেখা গেল। নুসরাত উঠে বসার পূর্বেই গাদাগাদি করে সকলেই জায়গা দখল করে নিল নিজেদের। ধরাম ধরাম করে এসে বসল সবাই। বিছানাটা এত ভারে সামান্য নড়ে উঠল। নুসরাত নিজের হাতের খাবারগুলো আলগোছে লুকিয়ে ফেলার চেষ্টা করল। তার পূর্বেই সেগুলো কেড়ে নিয়ে মুখে ঢুকিয়ে নিল সবাই গপাগপ। নুসরাত উঠে বসতে বসতে চুলগুলো বান করল ঢিলে করে। কয়েক গাছি চুল কপালে, মুখে, ঘাড়ে পড়ে রইল। পা দুটো সরিয়ে সুরভি আর আমিরাকে বসার জায়গা করে দিল। আমিরার বিস্ময়ে ভরপুর চেহারাটা দেখে সুরভি বলল, ওরা এমনই করে, এত অবাক হওয়ার কিছু নেই, বসো তুমি। আমিরা মাথা দুলিয়ে আলগোছে বসে গেল। নুসরাত জিজ্ঞেস করল, সন্ধ্যাবেলায় আমার রুমে কি চাই? ইরহাম কথা মেলালো আস্তে ধীরে। বলল, মেজো বাবার অবস্থা তো তুই দেখেছিস। গম্ভীর মুখটা কুঁচকে গেল। বলল, সে তো প্রতিদিনই দেখছি। আব্বার অবস্থা এখন আগের তুলনায় মাছ বেটার। তো কি হয়েছে? হেয়ালি করবি না ইরহাম আমার সাথে। সরাসরি কথা বললে বল, না হলে ভাগ। ইসরাত নিজের কানের পেছনে খুলে রাখা ভিজে চুলগুলো গুজে ফেলল। বলল, আব্বু চাচ্ছে তোকে বিয়ে দিতে। নুসরাত ঠাট্টা করে হেসে উঠল। নাকের ডগায় চুলকে বলে উঠল, আমার বিয়ে? মম মাথা দোলালো। ইরহাম বলল, মেজো বাবা চাচ্ছেন তোর বিয়ে দিতে। উনি ঠিক করেছেন আগামীকাল তোর বিয়ে দেবে। ছেলে ভালো, পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো, নিজেদের ব্যবসা আছে। আর নুসরাত থামিয়ে দিল। আঙুল তুলে বলল, আমি ছেলের বায়োডাটা শুনতে চাইনি ইরহাম। আমার বিয়ে ঠিক করেছে আমি সেটা জানি না। বিষয়টা জোকস মনে হচ্ছে না? তাচ্ছিল্য করে হেসে উঠল নুসরাত। আমিরা বিছানা থেকে উঠে গেল। যদি ভাই বোনদের হাতাপাই লেগে যায় সে ভর্তা হয়ে যাবে এদের মধ্যে। সুরভিও উঠে দাঁড়ালো। বলল, তোকে জানানো হয়নি কোথায় নুসরাত? মাত্রই তো জানিয়ে দেওয়া হলো। নুসরাত তাকালো সুরভির দিকে। বলল, সুরভি, আমার লাইফের বড় একটা সিদ্ধান্ত নিচ্ছে তারা। তাদের উচিত ছিল না আমাকে এই বিষয়ে অবগত করা, আমাকে জানানো? তারা কি করল? আমার মতামতের কোনো মূল্য না দিয়ে বিয়ে ঠিক করে ফেলল। নাইস, ব্রাভো। আমি এখানে বসে কি করছি? আমিরা মিনমিনিয়ে বলে উঠল, ছোট মুখে বড় কথা বলছি আপু। আপনি চাইলেই বিয়েতে মানা করে দিতে পারেন। এতে কিন্তু মেজো বাবার অসম্মান হবে। ওনার শরীরের এখন যা অবস্থা আরও বেশি অবনতি হবে। আমি আপনাকে দোষ দিতে চাচ্ছি না, কিন্তু প্র্যাকটিক্যালি দেখলে আপনি এর জন্য দোষী হবেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে দুঃখিত আমি। আমিরা বুঝতে পারল মেয়েলি কালো বলয়ের শীতল চোখগুলো তার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিপাত করছে। মেয়েটা নিমিষেই গুটিয়ে নিল নিজেকে। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল। সুরভি আর আমিরার দিকে তাকিয়ে বলল, ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছো আমাকে? সব সময় আমি কেন হব সবার ব্ল্যাকমেইলের বস্তু? সোজা কথা, আমি বিয়ে করব না। ইরহাম ধমকে উঠল। কেন বিয়ে করবি না তুই? কার জন্য বসে থাকবি? নুসরাত বাক্য উচ্চারণ করল না। ইরহাম চেঁচিয়ে উঠল। গলার কাছে রগ দপদপ করছে তার। আরশ ভাইয়ার জন্য, যে বিয়ে করে নিচ্ছে অনিকাকে। নুসরাত অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, বিয়ে করে নিচ্ছে? ইসরাত জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বলল,
আরশ ভাইয়ের বিয়ে আগামীকাল অনিকার সাথে। নুসরাত তাকিয়ে রইল ভাই বোনের দিকে অনিমেষ। যান্ত্রিক কণ্ঠে শুধালো, আমাকে জানালে না কেন? কবে বিয়ে ঠিক হয়েছে? শীতল স্বরটা আরও বেশি শীতল হয়ে গেল। নুসরাত চেঁচিয়ে উঠল, এতদিন যাবৎ এই বিষয়ে আমাকে অবগত করা হয়নি কেন? কেউ কোনো প্রশ্নের উত্তর দিল না। রাগে ফেটে পড়ল সে। মুখ লাল হতে দেখেই সবাই একে একে বেরিয়ে যেতে লাগলো। আহান দরজার কাছে গিয়ে ঠোঁট কামড়ে হাসি দিল। বলল, আপু, তোমার বিয়ে টাকলা একটা ব্যাটার সাথে ঠিক হয়েছে। ব্যবসায়িক মানুষ, বুঝতেই তো পারছো। পেট ইয়া মোটা, প্রেগনেন্ট মহিলাদের মতো লাগে। আমি তো প্রথমে দেখে সন্তান সম্ভাবা মহিলা ভেবেছিলাম। যাই হোক, তুমি রাজি হও বা না হও, মেজো বাবা তোমার বিয়ে দেবেই দেবে। আহানের কথা শেষ হলো না, উড়ে এসে তার গায়ে জুতো পড়ল। তেড়ে আসতে দেখা গেল নুসরাতকে। আহানকে ধরার আগেই সে অট্টহাসি হেসে পালিয়ে গেল। নুসরাতকে কোনোভাবেই বিয়েতে রাজি করানো গেল না। সেদিন রাত 12টার সময় নাজমিন বেগম ঘণ্টাখানেক নিয়ে কি বোঝালেন। নুসরাত শুনল, চেঁচালো না। লাগানো দরজার বাহিরে তখন আহান, আমিরা, মম, সুরভি, ইরহাম, ইসরাত কান পেতে রেখেছে। দরজা খুলে যখন নাজমিন বেগম বেরিয়ে আসলেন তখন ঠোঁটে দেখা গেল হাসি। চোখের পাতা ফেলে আশ্বস্ত করলেন, মত দিয়েছে নুসরাত বিয়েতে। আহান উকি দিল সামান্য। কপালে হাত ঠেকিয়ে বসে আছে শ্যামলা মেয়েটা। টুকি বলে দৃষ্টি আকর্ষণ করল সে। নুসরাত তাকাতেই ইশারায় পেট দেখিয়ে বলল, এই মোটা পেট, দেখতে পুরো আলুর মতো, মাথায় টাক, চুল নেই। আপু, তোমার কি হবে? শেষ পর্যন্ত কপালে টাক মাথার বর জুটবে। ইস! নুসরাত শার্টের আস্তিন গুটিয়ে দাঁড়ালো। মুখ ফুটে বৃষ্টি ভাষায় গালি আসলো তার। কোনো রকমে দাঁত কিরমিরিয়ে তা আটকে দিল। বলল, আমি যদি আসি আহান, কুপিয়ে ফেলবো তোকে। স্টপ যা। আহান চুপ হলো না, দ্বিগুণ হারে টিটকারি করতে লাগলো নুসরাতকে। নুসরাত আশপাশ হতে যা পেল ছুঁড়ে মারল, চিৎকার করল, আহাইন্নার বাচ্চা, তোকে আমি খুন করে ফেলবো, শুয়োরের জাত, আমাকে নিয়ে খিল্লি উড়াস তুই। আহান অট্টহাসি হেসে দৌড় দিল। তার পেছন পেছন ঢিলেঢালা শার্ট পরে নুসরাতকেও দৌড়াতে দেখা গেল। হাতের মধ্যে কালো স্লিপার। দৌড়ের বেগে ঢিলে বান করে রাখা চুলগুলো রেশমের গোছার মতো খুলে পড়ল। বাতাসের দাপটে উড়ল সাদা রঙের পর্দা। তার সাথে উড়ল মেয়েটার পিঠের চুল। হাসি আর চিৎকার মিলেমিশে একাকার হলো। ইসরাত হাসছে, ভীষণ ক্ষীণ স্বরে। ইরহাম তাদের চিয়ার আপ করছে। নুসরাতকে বলছে, দৌড়াও মুটকি, আরও জোরে দৌড়াও, নড়তে পারছিস না দেখি। আহান হিহি করে হাসতে হাসতে বলল, আপুর বিয়ে বুড়ো ভামের মতো দেখতে একটা লোকের সাথে ঠিক হয়েছে। ইরহাম আহানের কথায় হু হু করে হেসে উঠল। ইসরাত হাসতে হাসতে এক সময় বুঝল তার চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। হাত দিয়ে তা মুছতেই বাড়ি কাঁপানো নুসরাতের চিৎকার ভেসে এলো, আহান, তুই আস্ত একটা কুত্তা, খচ্চরের বাচ্চা, তোকে আমি জবাই করব। এই দাঁড়া তুই, এই ব্যাটা,